বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আফরোজা বানু অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে এই ক্লাসটি মাস্টার্স ফাইনাল ইয়ার এন্টোমোলজি ব্রাঞ্চের স্টুডেন্টদের জন্য এবং সেই সাথে বিএসসি ফোর্থ ইয়ার অনার্স স্টুডেন্টদের জন্য যাদের এন্টোমোলজি নামক একটি কোর্স রয়েছে। আশা করি উভয় শ্রেণীর শিক্ষার্থীরাই ক্লাস থেকে উপকৃত হবে। আচ্ছা, তো আমরা আমাদের যে ক্লাস এন্টোমোলজি ক্লাস ছিল তার ধারাবাহিকতার ক্রম অনুসারে আজকে আমরা ষষ্ঠ ক্লাসে চলে এসেছি। আমরা প্রথমে যে পড়েছিলাম পেস্ট এবং পেস্ট কন্ট্রোল মেথড, তার মধ্যে পড়েছিলাম ন্যাচারাল কন্ট্রোল এবং অ্যাপ্লাইড কন্ট্রোল। তো অ্যাপ্লাইড কন্ট্রোলে যে জেনারেল মেথডগুলো ছিল তার মধ্যে আমরা এই যে 7টা মেথড আছে দেখো, নাম্বার 1 কালচারাল, নাম্বার 2 মেকানিক্যাল, নাম্বার 3 ফিজিক্যাল, নাম্বার 4 কেমিক্যাল কন্ট্রোল, নাম্বার 5 বায়োলজিক্যাল কন্ট্রোল, নাম্বার 6 জেনেটিক্যাল কন্ট্রোল এবং নাম্বার 7 হচ্ছে লিগ্যাল কন্ট্রোল। তো আজকে আমরা পড়বো হচ্ছে 2 এবং 3 নাম্বার। 1 আমরা অলরেডি পড়ে ফেলেছি, 2 নাম্বার হচ্ছে মেকানিক্যাল কন্ট্রোল এবং 3 নাম্বার হচ্ছে ফিজিক্যাল কন্ট্রোল। এই দুটি কন্ট্রোল মেথড সম্বন্ধে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই তাহলে আমরা শুরু করি হচ্ছে মেকানিক্যাল কন্ট্রোল বা যান্ত্রিক দমন পদ্ধতি। Methods employing manual devices and machines are included under mechanical control. These are time consuming and costlier but give immediate results. বলছে যে যে সমস্ত মেথড ম্যানুয়াল ডিভাইসেসের অন্তর্গত, অর্থাৎ হস্তচালিত কিছু যন্ত্র ব্যবহার করা হয় এবং সেই সাথে কিছু মেশিন ব্যবহার করা হয়, অর্থাৎ মেশিন বলতে সেটা যে কোনো প্রকারের মেশিনই হতে পারে, এই মেকানিক্যাল কন্ট্রোলের বা যান্ত্রিক দমনের অন্তর্গত হয়ে থাকে। এখন বলছে দিজ আর টাইম কনজিউমিং অ্যান্ড কস্টলিয়ার। এই যে মেকানিক্যাল কন্ট্রোল মেথড, এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার মেথড এবং সে সাথে এটা অত্যন্ত দামি, অর্থাৎ সমস্ত প্রকার যে মেশিন সেগুলো কিন্তু সবসময় আমাদের মতো কৃষিপ্রধান দেশে বা অনুন্নত দেশে বা উন্নয়নশীল দেশসমূহে কিন্তু পাওয়া যায় না। বাট এই মেথডের একটা উল্লেখযোগ্য পজিটিভ দিক হচ্ছে গিভ ইমিডিয়েট রেজাল্টস, অর্থাৎ তাৎক্ষণিক ফলাফলটা পাওয়া যায়। আচ্ছা, তো এখন বলছে দ্য ফলোয়িং আর সাম অফ দ্য মেথডস প্র্যাকটিসড আন্ডার দিস ক্যাটাগরি। মেকানিক্যাল কন্ট্রোলের আন্ডারে কী কী ক্যাটাগরি আছে সেই সম্বন্ধে আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। দেখো, নাম্বার 1 হচ্ছে হ্যান্ড পিকিং, নাম্বার 2 হচ্ছে শেকিং অ্যান্ড বিটিং অফ ব্রাঞ্চেস, নাম্বার 3 বেন্ডিং, নাম্বার 4 ওয়্যার গজ স্ক্রিনস, নাম্বার 5 ট্রেঞ্চ ডিগিং, নাম্বার 6 হচ্ছে ট্র্যাপিং এবং নাম্বার 7 হচ্ছে পেস্ট স্ম্যাশিং অর কালেক্টিং ডিভাইসেস এবং নাম্বার 8 হচ্ছে ফ্লাডিং অ্যান্ড ড্রেনিং। আচ্ছা, এখন এই যে মেথডগুলো বা ক্যাটাগরিগুলো মেকানিক্যাল কন্ট্রোলের আন্ডারে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে হ্যান্ড পিকিং। হ্যান্ড পিকিং মানে হচ্ছে হাত দিয়ে ধরে পেস্টকে আমরা কোনোভাবে অপসারণ করব আর কি। আচ্ছা, এই যে হ্যান্ড পিকিং মেথড, এটা কিন্তু অত্যন্ত প্রাচীন একটা কৌশল, অর্থাৎ অনেক আগে থেকে কিন্তু এই মেথডটা ব্যবহার হয়ে আসছে। হ্যান্ড পিকিং মেথডটা হচ্ছে অত্যন্ত সহজ এবং এটা খুবই মানে এখানে পরিশ্রমটা হয়তো কিছুটা হয়, বাট এখানে হচ্ছে ব্যয়টা হচ্ছে অত্যন্ত ন্যূনতম। অর্থাৎ এই পদ্ধতিতে সাধারণত হাত দিয়ে বিভিন্ন প্রকার পোকা, যেমন পাটের বিছা পোকা, ঘোড়া পোকা ইত্যাদি, যেগুলো পোকাগুলো কি হয়, গাছের যে পাতার উপরে বা নিচে গুচ্ছাকারে ডিম পেড়ে থাকে, সেই গুচ্ছগুলোকে হাত দিয়ে কি করে হয়, কালেক্ট করা হয়, সংগ্রহ করে তাদেরকে যে কোনো প্রকারে মেরে ফেলা হয়। এই হচ্ছে আমাদের হ্যান্ড পিকিং বা হাত দ্বারা অপসারণ। এছাড়া বিভিন্ন ধরনের সবজি ও ফলের পোকাও কিন্তু আমরা সহজে দমন করতে পারি। তবে এই পদ্ধতিটা হচ্ছে কৃষকদের ক্ষেত্রে, কৃষকের হচ্ছে অল্প পরিমাণ জমি বা শস্যের ক্ষেত্রে এটা হ্যান্ড পিকিং দ্বারা পেস্টকে কন্ট্রোল করা সম্ভব, কিন্তু হিউজ অ্যামাউন্ট যদি ল্যান্ড এরিয়া হয় তাহলে কিন্তু সেটা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। আচ্ছা, এখন 2 নম্বরে চলে আসি, শেকিং অ্যান্ড বিটিং অফ ব্রাঞ্চেস, অর্থাৎ গাছের বিভিন্ন ডালপালাকে আমরা কি করব, হচ্ছে ঝাঁকাবো এবং আঘাত করব। তাহলে আমরা কি করতে পারবো, পেস্টকে কালেক্ট করে মেরে ফেলতে পারবো। অর্থাৎ যে সমস্ত গাছপালা
তোমার ছোট ছোট পোকামাকড় দেখা যায় যে অনেক সময় ঝোপে ঝাড়ে গুল্ম জাতীয় উদ্ভিদে আশ্রয় গ্রহণ করে। তো এসব উদ্ভিদের নিচে যদি আমরা কি করি, কোনো কাপড় বিছিয়ে দেই, অথবা ছোট গাছ হলে ছাতা বা এই জাতীয় কিছু, বস্তা এই জাতীয় কিছু যদি আমরা বিছিয়ে দেই, এবং দেওয়ার পরে গাছের ডালে আমরা যদি সেটাকে আঘাত করি কোনো একটা লাঠি দ্বারা বা এরকম কিছু একটা দ্বারা, এবং ঝাঁকুনি দেই, তাহলে গাছে যে সমস্ত পতঙ্গ বা পেস্ট রয়েছে সেগুলো কিন্তু কি হবে, ঝাঁকুনির ফলে নিচে পড়ে যাবে। এবং নিচে পড়ে যাওয়ার পরে সেগুলোকে কি হয়, আমরা যদি কারেক্ট করতে পারি, তখন সেগুলোকে কেরোসিন বা কীটনাশক মিশ্রিত করে কোনো একটা পাত্রে স্থাপন করে তাদেরকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, তাই না? এটাও একটা কিন্তু অত্যন্ত সহজ এবং অ্যাভেলেবল আর কি পদ্ধতি। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ব্যান্ডিং। ব্যান্ডিং মানে এখানে আমরা বুঝাচ্ছি বলয় সৃষ্টি করে। যেমন গাছের যে স্টেম আছে সেই স্টেমে অনেক সময় কি করি আমরা, যে সমস্ত পতঙ্গ বিশেষ করে হুপার যারা, এরা যখন গাছের উপরে উঠে পড়ে আবার গাছ থেকে নিচের দিকে নামতে পারে, সে সমস্ত পতঙ্গদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য গাছে বলয় তৈরি করা হয়। আমরা অনেক সময় দেখে থাকি, তোমরাও দেখে থাকবা, যে যেমন আমাদের কলেজেই কিছু গাছে সাদা সাদা রং দিয়ে গাছকে ব্যান্ড করা হয়, ব্যান্ড দেওয়া হয়। আবার অন্যান্য বিভিন্ন জায়গাতেই এই জিনিসটা ঘটে। আমরা হয়তো মনে করি যে এটা সৌন্দর্যের জন্য হয়তো দেওয়া হচ্ছে, আসলে সব ক্ষেত্রে সৌন্দর্যটা মুখ্য বিষয় নয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই যে রং দেওয়া হচ্ছে, ব্যান্ড তৈরি করা হচ্ছে রঙের, এর মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, ফলে কি হয়, যে সমস্ত পেস্ট গাছের নিচ থেকে উপরের দিকে যায় বা উপর থেকে নিচের দিকে যায়, তাদেরকে কিন্তু খুব সহজেই কন্ট্রোল করা যায়। অর্থাৎ ওই কেমিক্যাল মিশ্রিত কালার বা ব্যান্ড ভেদ করে তারা উপরের দিকে বা নিচের দিকে যেতে পারে না। অর্থাৎ অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ইনসেক্ট যারা আছে তারা কিন্তু ব্যান্ডিংয়ের কারণে আটকে পড়ে। হ্যাঁ, এটার মাধ্যমেও একটা আমরা পেস্টকে, কিছু কিছু পেস্টকে কন্ট্রোল করতে পারি। এরপরে আমরা 4 নম্বরে চলে আসি হচ্ছে ওয়্যার গজ স্ক্রিনস। অর্থাৎ ওয়্যার গজ স্ক্রিনস বলতে আমরা সাধারণত বুঝি যে কিছু কিছু গাছের যেমন ডাল হতে পারে, আবার হচ্ছে কিছু কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে ফল হয়ে থাকে। যেমন আমরা আজকাল দেখে থাকি যে পেয়ারা বা এই জাতীয় যে খুবই অ্যাভেলেবল যে বিষয়টা, যে এই সমস্ত ফলগুলোকে কি করা হয়, পেস্টের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তার চার সাইডে পলিথিন বা এই জাতীয় কোনো বা কাপড় দিয়ে কি করা হয়, তাকে প্যাকেট করে রাখা হয়, ছোট ছোট প্যাকেটের ভেতরে স্ক্রিনিং করে রাখা হয়, ফলে কি হয়, পেস্ট সহজে অ্যাটাক করতে পারে না। তো এই হচ্ছে আমাদের ওয়্যার গজ স্ক্রিনস। এরপরে চলে আসি হচ্ছে আমরা 5 নাম্বার, সেটা হচ্ছে ট্রেঞ্চ ডিগিং। ট্রেঞ্চ ডিগিং মানে কি, পরিখা খনন। কিছু ইনসেক্ট আছে, তাদের লার্ভা, পিউপা বা অ্যাডাল্ট অথবা নিম্ফ আছে, যারা কি কি করে, এদের হচ্ছে এই যে ব্যান্ড, যে আমরা আগের পয়েন্টে বললাম যে এই ব্যান্ড বা ওয়্যার গজ স্ট্রেসকেও কিন্তু ভেদ করে তারা আমাদের শস্য পর্যন্ত পৌঁছে যায়। তো এদের ক্ষেত্রে কি হয়, এই যে হ্যাবিট, যাদের এরকম হ্যাবিট, যে গ্রাসহুপার অথবা লোকাস্ট যারা, তারা কি করে, তাদেরকে কন্ট্রোল করতে গেলে আমরা কি করি, যে খাদ্য বা শস্যর যে জমি বলো অথবা যে ফলের গাছ বলো, তার চার সাইডে পরিখা খনন করি, নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে আমরা কি করি, পরিখা খনন করি, গর্ত করে দিই। ফলে কি হয়, সেই গর্ত ভেদ করে পেস্ট ক্রল করে যারা, তারা ভেদ করে আসতে পারে না গাছ পর্যন্ত বা আমাদের শস্যের ক্ষেত পর্যন্ত। এবং যদি আসতে চায় তাহলে কি হয়, ওই যে পরিখা বা গর্ত খনন করি, সেই গর্তের মধ্যে এরা পড়ে যায়, ফলে তাদেরকে মাটি চাপা দিয়ে অথবা ইনসেক্টিসাইড দিয়ে কিন্তু কিল করা যায়। আচ্ছা, এভাবেই আমরা পেস্টকে কিছুটা কন্ট্রোল করতে পারি। এবার চলে আসি 6 নম্বরে, ট্র্যাপিং। ট্র্যাপিং মানে কি, ফাঁদ। আচ্ছা, এখন কি ধরনের ফাঁদ, কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করে আমরা ফাঁদটা পাতবো, সেটার উপর নির্ভর করে কিন্তু এই ট্র্যাপিং 6 নম্বর পয়েন্টকে আমরা, দেখো অনেকগুলো ট্র্যাপের উদাহরণ দিয়েছে এখানে, যেমন লাইট ট্র্যাপ, ফুড ট্র্যাপ, স্টিকি ট্র্যাপ, উইন্ডো প্যান ট্র্যাপ, ভ্যাকুয়াম ট্র্যাপ, ফেরোমন ট্র্যাপ, সাউন্ড ট্র্যাপ, প্রত্যেকটাই হচ্ছে এক একটা ট্র্যাপের উদাহরণ। তো এই ট্র্যাপগুলো সম্বন্ধে আমাদের জানা উচিত, কারণ আমাদের দৈনন্দিন বা ব্যবহারিক জীবনেও কিন্তু অনেক সময় কাজে লাগে। আচ্ছা, তাহলে আমরা 6 নম্বর পয়েন্টের প্রথম যে পয়েন্ট আছে লাইট ট্র্যাপ, সেটা সম্বন্ধে আমরা একটু দেখি। প্রথমে আগে আমরা একটু ছবি দেখব। এখানে দেখো দুটো ছবি দেওয়া আছে, সোলার লাইট ট্র্যাপ বা লাইট ট্র্যাপ। লাইট ট্র্যাপটা এমন যে এখানে আমাদের কি হয়, একটা ছোট্ট লাইট দেওয়া থাকে, এই লাইটটা হচ্ছে আলোর উৎস হিসাবে কাজ করে। অর্থাৎ যে সমস্ত পতঙ্গ নিশাচর, তারা এই লাইটের প্রতি
আকৃষ্ট হয়ে এখানে কি হবে আসবে এবং লাইটে বাধাগ্রস্ত হয়ে এই যে আমরা দেখো এখানে এই ছবিতে দেওয়া আছে ফানেল আছে একটা, লাইটে বাধাগ্রস্ত হয়ে ফানেলের মধ্যে পড়বে, ফানেলের মাধ্যমে তার আর উপরে উঠে যেতে পারে না যেহেতু এটা নিচের দিকে নেমে আসছে। এবং তারপরে দেখো এখানে লেখা আছে রাউন্ড গ্যালন ক্যান, অর্থাৎ এখানে একটা রিজার্ভার থাকে যে রিজার্ভারে ইনসেক্টিসাইড থাকে বা পেস্টকে কন্ট্রোল করার কোনো এজেন্ট থাকে। এভাবে লাইটে বাধাপ্রাপ্ত হয়ে ফানেলের মাধ্যমে তারা কি হয় এই রিজার্ভারে এসে পড়ে এবং সেখান থেকে ধরে আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারি। এই যে এখানে একটা দেওয়া আছে লাইট ট্র্যাপ, এখানে লাইট ট্র্যাপের উদাহরণ দেওয়া আছে, তোমরা ছবিগুলো একটু দেখে রাখতে পারো। এই যে এখানে ক্ষেতের মধ্যে ছবিতে দেওয়া আছে, ক্ষেতের মধ্যে হচ্ছে লাইট ট্র্যাপ যেটা রাত্রিবেলা পতঙ্গকে আকৃষ্ট করে এবং এই যে প্যান আছে প্যানের মধ্যে এসে ইনসেক্টগুলা পড়ে যায়। আচ্ছা, 2 নম্বরে আমরা দেখব ফুড ট্র্যাপ। ফুড ট্র্যাপ মানে কি খাদ্যের মাধ্যমে খাদ্য দিয়ে ফাঁদ অর্থাৎ অ্যাট্রাক্টেন্টও বলা যায় এটাকে, আকর্ষক। অর্থাৎ পতঙ্গ বা পেস্ট যে খাদ্যের প্রতি আকৃষ্ট হয় সে খাদ্যের সাথে ইনসেক্টিসাইড মিশিয়ে আমরা এমন একটা পাত্রে রাখি, যে পাত্রে এখানে দেখতে পাচ্ছ তোমরা পাত্রে কয়েকটা ছিদ্র আছে। হ্যাঁ, এর মধ্যে দিয়ে পতঙ্গ যেহেতু আকৃষ্ট হবে ছিদ্র ভেদ করেই কিন্তু তারা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবং এই যে খাদ্য ফুডটা দেওয়া আছে তার 4 সাইডে এমন পাত্রটা এমনভাবে তৈরি 4 সাইডে ইনসেক্টিসাইড দেওয়া আছে, হ্যাঁ, বা স্টিকি সাবস্টেন্স দেওয়া আছে। ফলে পেস্টগুলো যদি এর খাবারের কাছাকাছি পৌঁছে তাহলে খাবারের লোভে আসে, আকর্ষকের লোভে আসে, আসার পরে তারা এখানে কিন্তু এই ফাঁদে আটকে পড়ে আর বের হতে পারে না। এভাবেই ফুড ট্র্যাপের মাধ্যমে কি করা যায়, পেস্টকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম স্টিকি ট্র্যাপ। স্টিকি ট্র্যাপ হচ্ছে এমন এক ধরনের ট্র্যাপ যে ট্র্যাপে কি হয় বড় একটা এই যে দেখো এখানে হলুদ রঙের একটা বড় প্যানের মতো বা একটা ব্যানারের মতো কিছু একটা আছে, এখানে এটাকে কালার করা হয়, সেই কালারের সাথে মানে পেস্টের পছন্দসই কালার করা হয় যার প্রতি তারা আকৃষ্ট হবে। এবং সেই সাথে কি হয় এখানে কিছু স্টিকি সাবস্টেন্স, যেহেতু আমাদের নাম হচ্ছে স্টিকি ট্র্যাপ, এখানে কিছু স্টিকি সাবস্টেন্স অ্যাড করে দেওয়া হয়, ফলে পেস্ট কি হয় এই যে ট্র্যাপ এই ট্র্যাপে আকৃষ্ট হয়ে সেখানে আটকে যায়। হ্যাঁ, এটা হচ্ছে স্টিকি ট্র্যাপ। এরপরে চলে আসি উইন্ডো প্যান ট্র্যাপও এরকমই, অর্থাৎ এখানে একটা উইন্ডো থাকবে আর এই যে খোলা জায়গা দেখো এই খোলা জায়গার মাধ্যমে উইন্ডোতে এসে বাধাগ্রস্ত হয়ে তারা নিচের দিকে যে রিজার্ভার আছে সেই রিজার্ভারের ইনসেক্টিসাইডে তারা পড়ে মারা যাবে অর্থাৎ আটকে যাবে। এরপরে চলে আসি আমরা হচ্ছে ভ্যাকুয়াম ট্র্যাপ, যার অপর নাম সাকশন ট্র্যাপ। আচ্ছা, ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে অনেক বড় একটা ভ্যাকুয়াম ট্র্যাপ, অর্থাৎ অনেক বড় পাশে বড় একটা ক্ষেত আছে, এই ক্ষেতের অর্থাৎ অনেক বিশাল এরিয়া জুড়ে যখন চাষাবাদ করা হয় তখন তাদের সেই হিউজ পরিমাণ পেস্টকে কন্ট্রোল করার জন্য ট্র্যাপটাও অনেক বিশাল সাইজের হয়ে থাকে। হ্যাঁ, এই যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্যাকুয়াম ট্র্যাপ, অর্থাৎ এই যে ট্র্যাপটা এই ট্র্যাপে বায়ুশূন্য অবস্থা তৈরি করা হয়, ফলে কি হয় পতঙ্গরা আকৃষ্ট হয়ে তার ভেতরে হচ্ছে আটকে পড়ে। আচ্ছা, এখানে দেখো পাশের ছবিতে দেওয়া আছে সাকশন ট্র্যাপ, যেটা অর্থাৎ এটা ছোট আকারের, যেমন এখানে আমরা মাকড়সা, তারপরে হচ্ছে পিঁপড়া, তেলাপোকা ইত্যাদি ছোট ছোট গৃহপালিত মানে গৃহপালিত মানে গৃহে বসবাসরত আর কি যে সমস্ত পেস্ট আছে তাদেরকে কিন্তু আমরা এই সাকশন ট্র্যাপের মাধ্যমে সহজেই অ্যাট্রাক্ট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবং এরপরে যে আমরা লাস্টে চলে আসি হচ্ছে ফেরোমন ট্র্যাপ। ফেরোমন সম্বন্ধে তোমরা আগেই জানো, নিশ্চয়ই জানো যে ফেরোমন হচ্ছে কি এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যা কি হয় কীটপতঙ্গের দেহ থেকে কি হয় দেহের ভেতরে না বাইরে নিঃসৃত হয়, তাই না? বাইরে নিঃসৃত হয়। ফেরোমনের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একই প্রজাতির সদস্যদের মধ্যে কি করবে পারস্পরিক যোগাযোগ নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, তো ফেরোমন হচ্ছে সাধারণত ঘ্রাণ উদ্দীপক উপাদান নিয়ে গঠিত, এবং যখন ট্র্যাপ আমরা ব্যবহার করবো, দেখো এখানে ট্র্যাপ দেওয়া আছে খুব সহজসাধ্য একটা প্লাস্টিকের প্যাকেটে বোতলে আমরা কি করেছি ফেরোমন এখানে ইউজ করেছি, ফলে কি হবে সাধারণত সেক্স ফেরোমনই ব্যবহার করা হয় এবং স্ত্রী কীটপতঙ্গের দেহ থেকে নিঃসৃত হয়, ফলে কি হয় এখানে মেলগুলো হচ্ছে তোমার আকৃষ্ট হয়, এই ফেরোমন সেটা কেমিক্যালি ব্যবহার করা হয়, ফলে মেলগুলো আকৃষ্ট হয়, তাদেরকে আমরা পরে কালেক্ট করে মেরে ফেলতে পারি। এটা দেখো এখানে একটা ছবি দেওয়া আছে মেলন ফ্লাই ফেরোমন ট্র্যাপ, এরকম নানান রকম হচ্ছে ফেরোমন ট্র্যাপ রয়েছে। তো এই হচ্ছে আমাদের মেকানিক্যাল কন্ট্রোল। আচ্ছা, মেকানিক্যাল কন্ট্রোলের আরও একটা পয়েন্ট আছে পেস্ট স্ম্যাশিং বা কালেক্টিং ডিভাইসেস, অর্থাৎ এমন কিছু কালেক্টিং ডিভাইসেস আছে যার মাধ্যমে কি করতে পারি আমরা যে পেস্টকে ধরে নিয়ে তাকে স্ম্যাশ করে ফেলতে পারি একেবারেই। হ্যাঁ, তারপরে দেখো 8 নম্বর আছে ফ্লাডিং অ্যান্ড ড্রেনিং।
ফ্লাডিং অ্যান্ড ড্রেনিং পদ্ধতিটা কি? ফ্লাডিং হচ্ছে মানে বন্যা বা বন্যার মাধ্যমে, ঠিক বন্যা না, অর্থাৎ যে সমস্ত কীটপতঙ্গ মাটিতে বসবাস করে এবং তারা তাদেরকে আমরা মাটিতে মানে তাদের বংশবৃদ্ধি হয় বা প্রজননটা মাটিতে এবং তাদের পরবর্তী বংশধর মাটিতেই থাকে, তাদেরকে কী করতে পারি আমরা সেই ক্ষেতে আমরা হচ্ছে বা এরিয়াতে ফ্লাড তৈরি করতে পারি, অর্থাৎ পানি দিয়ে একটা ক্ষেতকে নির্দিষ্ট কয়েকটা দিন আমরা ভিজিয়ে রাখতে পারি, ফলে ওই মাটিতে অবস্থানরত কীটপতঙ্গ তাদের জেনারেশন সহ কিন্তু মারা যায়। এরপরে বলতে যে অ্যান্ড ড্রেনিং সিস্টেম, অর্থাৎ পানির মধ্যেও ফ্লাড তৈরি করার পরেও যদি কিছু বেঁচে থাকে, অর্থাৎ পানির মধ্যেও অনেক সময় অনেক আছে জলজ কীটপতঙ্গ যারা পানির মধ্যেও তাদের জীবনধারা অব্যাহত রাখতে পারে, সেই সমস্ত ইনসেক্টকে আমরা কি করতে পারি ড্রেনিংয়ের মাধ্যমে, অর্থাৎ ক্ষেতের চারপাশে কি করতে পারি আমরা ড্রেন তৈরি করতে পারি। হ্যাঁ, তারপরে যে ফ্লাড দিলাম, ফ্লাডের ফলে কী হয় পানিটা প্রবাহিত হবে, প্রবাহিত হয়ে ওই ড্রেনের মাধ্যমে কি হবে সেটা ক্ষেতের বাইরে আমরা সেটাকে আউট করে দিতে পারি। হ্যাঁ, তাহলে ওই ড্রেনের মাধ্যমে অ্যাকোয়াটিক ইনসেক্টগুলো কি হতে পারে হচ্ছে ক্ষেত থেকে একদম বাইরে বের হয়ে গেল। এভাবেই কিন্তু বিভিন্ন প্রকার যন্ত্র ব্যবহার করে আমরা পেস্টকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্রোল। ফিজিক্যাল কন্ট্রোল বা ভৌত দমন পদ্ধতি। এখন ভৌত দমন পদ্ধতির মধ্যে কি কি পাচ্ছি আমরা দেখো, ফিজিক্যাল মেথডস ইনভলভ দ্য ম্যানিপুলেশন অফ টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড দ্য ইউজ অফ রেডিয়েন্ট এনার্জিস। হ্যাঁ, অর্থাৎ ভৌত যে দমন পদ্ধতি সেটা আমরা কি করতে পারি, তাপমাত্রা যে আছে সে তাপমাত্রা, আর্দ্রতা, এছাড়া বিভিন্ন বিদ্যুৎ চুম্বকীয় শক্তি অথবা বিভিন্ন আয়নাইজিং যে রেডিয়েশন আছে সেই রেডিয়েশন ব্যবহার করে আমরা ফিজিক্যাল কন্ট্রোলটা করতে পারি, অর্থাৎ ভৌত দমন পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন বলছে দিস মেথডস আর পার্টিকুলারলি ইউজফুল ফর ডেস্ট্রয়িং স্টোরড গ্রেন পেস্ট। স্টোরড গ্রেন পেস্ট কারা? গুদামজাত শস্য যে সমস্ত রয়েছে সেই শস্যের যে সমস্ত পেস্ট তাদেরকে আমরা সাধারণত কন্ট্রোল করতে পারি কিভাবে, ফিজিক্যাল কন্ট্রোল মেথডের মাধ্যমে। কারণ গুদামের মধ্যে একটা আবদ্ধ পরিবেশ, সেই আবদ্ধ পরিবেশে আর উন্মুক্ত পরিবেশের কন্ট্রোল মেথড কিন্তু একরকম হয় না। তো মেইনলি স্টোর গ্রেন পেস্টের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল কন্ট্রোল ইউজ করি। এখন ফিজিক্যাল কন্ট্রোলকে আমরা প্রধানত 3টি ধাপে ভাগ করেছি বা 3টি পয়েন্টে ভাগ করেছি। নাম্বার 1 কুলিং, নাম্বার 2 হিটিং এবং নাম্বার 3 হচ্ছে রেডিয়েন্ট এনার্জিস। এই যে মূল 3টা ভাগ বা মোটা দাগে ভাগ করেছি, নাম্বার 1 কুলিং বলতে এখানে বোঝাচ্ছে কি দেখো, এটা তাপমাত্রার সাথে জড়িত। হ্যাঁ, তাপমাত্রাকে কি করছি, কমিয়ে ফেলছি। আচ্ছা, আবার তাপমাত্রাকে অনেক সময় বাড়িয়ে থাকি। তাপমাত্রা বাড়ানো বা কমানোর মাধ্যমে কিন্তু পেস্টেরকে আমরা তাদের সংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারি, কারণ আমরা জানি যে প্রত্যেকটা প্রাণীরই জীবন ধারণের জন্য অপটিমাম টেম্পারেচার প্রয়োজন। আচ্ছা, এখন কুলিং বলছে যে তাপমাত্রা কমিয়ে। আমরা জানি যে হিমাগার অর্থাৎ কোল্ড স্টোরে অনেক পোকা আছে যেগুলো বেশি আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া সহ্য করতে পারে না। হ্যাঁ, ফলে কি হয়, খাদ্যশস্য এখানে রাখার পর হঠাৎ তাপমাত্রাকে কমিয়ে দেওয়া হয়, এর ফলে কি হয়, তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি চলে যায়, ফলে এই অবস্থায় কীটপতঙ্গের অনেকেই মারা যায় অথবা তাদের ডেভেলপমেন্ট একেবারে স্টপ হয়ে যায়। আচ্ছা, এইটা হলো নাম্বার 1। আবার নাম্বার 2 হচ্ছে হিটিং, অর্থাৎ সেই তাপমাত্রাকেই আবার যখন আমরা বাড়িয়ে দিব তখন কি হবে, উচ্চ তাপমাত্রা অধিকাংশ ক্ষেত্রে কীটপতঙ্গের যে স্বাভাবিক জীবনযাত্রা আছে সেটা তো ব্যাহত হবেই। এভাবে কি হচ্ছে, গুদামে যে খাদ্যশস্য কৃত্রিমভাবে আমরা যখন শুকাই বা প্রক্রিয়াজাত করি তখন কিন্তু উচ্চ তাপমাত্রা ব্যবহার করা হয়, ফলে কি হয়, উচ্চ তাপমাত্রার ফলে ওই শস্যের মধ্যে যে ময়েশ্চার বা আর্দ্রতা আছে সেটাও অনেকটা, যেটা হচ্ছে পরবর্তীতে পেস্ট অ্যাটাকের জন্য দায়ী, সেটাও রিকভার হয়ে আসে। সেই সাথে হচ্ছে প্রক্রিয়াজাতকরণটা পারফেক্ট হয় এবং এর মধ্যে কোনো যদি জীবাণু থেকে থাকে বা পেস্ট থেকে থাকে সেটাও কিন্তু মারা যায় অতি উচ্চ তাপের কারণে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা হচ্ছে রেডিয়েন্ট এনার্জি বা আয়নাইজিং রেডিয়েশনের মাধ্যমে, অথবা সেই সাথে আমরা বিদ্যুৎ চুম্বক শক্তি যেটা আমরা বলে থাকি সেটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা জানি যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের যে বিদ্যুৎ চুম্বক শক্তি আছে সেটা প্রয়োগ করে গুদামজাত যে শস্য আছে সেই শস্যের পোকাকে কিন্তু সহজেই নিয়ন্ত্রণ করা যায় এবং এই চুম্বক শক্তি ব্যবহার করে মানে খুব সহজে এবং অধিক সংখ্যক পোকা কিন্তু নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, এরপরে যে আচ্ছা আরেকটা হচ্ছে আয়নাইজিং রেডিয়েশন যেটা বলছিলাম, সেটা হচ্ছে আধুনিককালে বিভিন্ন ধরনের আণবিক বিকিরণ, যেমন আলফা রে, গামা রে, বিটা রে, এক্স রে, এরকম নানান রকম রে রয়েছে
যেগুলোর মাধ্যমে আমরা কি করছি, কীটপতঙ্গকে দমন করছি। আবার শাক সবজি ফলমূল ইত্যাদিকেও কিন্তু আমরা কি করছি, জীবাণুমুক্ত করছি। হ্যাঁ, এইভাবে ওসব রশ্মি অতি সহজে কিন্তু প্রাণীদের ভেতরে প্রবেশ করতে পারছে। ফলে কি হচ্ছে, এই যে রেডিয়েশন, এই রেডিয়েশনের ফলে আমরা বীজকে, যে বীজ বা সিড যেগুলা পরবর্তীতে যেগুলো আমরা ব্যবহার করব শস্য উৎপাদনের জন্য, সেগুলোকে কিন্তু আমরা শোধন করতে পারছি। হ্যাঁ, ফলে কি হচ্ছে, এই বীজের মধ্যে এবং খাদ্যশস্যের মধ্যে সমস্ত ক্ষতিকর কীটপতঙ্গগুলো মৃত্যুবরণ করছে। এভাবেই আমরা কুলিং, হিটিং, রেডিয়েন্ট এনার্জির মাধ্যমে ফিজিক্যাল কন্ট্রোল বা পেস্টকে ভৌতভাবে দমন করতে পারি। তো আপাতত হচ্ছে আমাদের মেকানিক্যাল কন্ট্রোল এবং ফিজিক্যাল কন্ট্রোল, এই দুই কন্ট্রোল আমরা পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।